আমরা এখন একাদশ শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এবং তার ফলে সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের অন্তর্গত ভূমিকম্প সম্পর্কে আলোচনা করব। এর আগের দিনের ক্লাসে আমরা ভূমিকম্প সম্পর্কে কিছুটা বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ভূমিকম্পের কারণ। প্রথমে আমরা এই ভূমিকম্পের কারণগুলি সম্পর্কে আলোচনা করব। ভূমিকম্পের কারণগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, এক প্রাকৃতিক কারণ এবং দ্বিতীয়ত কৃত্রিম কারণ। এই প্রাকৃতিক কারণকে আবার দুটি ভাগে আমরা ভাগ করি, এক ভূগাঠনিক কারণ এবং দ্বিতীয়ত অভূগাঠনিক কারণ। ভূগাঠনিক কারণ আবার কত রকম হয়ে থাকে সেইগুলোকে আমরা এখন আলোচনা করব। ভূগাঠনিক কারণ বলতে আমরা বুঝি এই কারণেই পৃথিবীর অধিকাংশ ভূমিকম্প সংগঠিত হয়ে থাকে। প্রধানত এই ভূগাঠনিক কারণের মধ্যে প্রথম আমরা দেখব পাতের চলন সম্পর্কে। প্রধানত তিন প্রকার পাত সীমানা বরাবর পৃথিবীর অধিকাংশ ভূমিকম্প কেন্দ্রের অবস্থান দেখতে পাওয়া যায়। প্রথমত হলো প্রতিসারী পাত সীমানা বরাবর, যেখানে দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায়। সেই প্রতিসারী পাত সীমানায় ভূগর্ভ থেকে ম্যাগমা উঠে এসে শৈলশিরা গঠন করে। ম্যাগমার প্রবল চাপে উঠে আসার কারণে এখানে ভূমিকম্প হতে দেখা যায়। মধ্য আটলান্টিক শৈলশিরা অঞ্চলে এই রকমভাবে ভূমিকম্প প্রবণ অঞ্চল এখানে দেখতে পাওয়া যায়। প্রধানত এরপরে আমরা দেখব অভিসারী পাত সীমানা অঞ্চল, যেখানে ভূমিকম্প হতে দেখা যায়। দুটি পাত যখন পরস্পরের দিকে এসে সংঘর্ষে লিপ্ত হয়, সেই অভিসারী পাত সীমানায় পৃথিবীর সর্বাধিক ভূমিকম্প ঘটে থাকে। এই অভিসারী পাত সীমানাকে আমরা আবার তিনটি ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথম আমরা দেখব মহাসাগরীয় ও মহাদেশীয় পাত সীমানা অঞ্চল। মহাসাগরীয় পাতের অনুপ্রবেশের ফলে বেনি অফ অঞ্চল বরাবর গভীর ভূমিকম্প কেন্দ্রের সৃষ্টি হয়ে থাকে। ওই অঞ্চলে ভঙ্গিল পর্বতের উত্থানের ফলে সৃষ্ট চ্যুতি রেখা বরাবর অগ্ন্যুৎপাতের কারণে ভূমিকম্প হয়ে থাকে। দ্বিতীয়ত, দুটি মহাসাগরীয় পাতের সীমানা অঞ্চলে যে কোনো একটি পাতের অনুপ্রবেশের ফলে এই দুটি মহাসাগরীয় পাতের সংযোগস্থলে বা যেখানে দুটো মহাসাগরীয় পাত পরস্পর অভিমুখী হচ্ছে, সেখানে ভূত্বকে টানের সৃষ্টি হয়। চ্যুতির প্রভাবে এখানে ভূমিকম্প হতে দেখা যায়। এই কারণে অভিসারী পাত সীমানার অন্তর্ভুক্ত প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা অঞ্চল অত্যন্ত ভূমিকম্প প্রবণ অঞ্চল। এর আগে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। এরপর আমরা দেখব দুটি মহাদেশীয় পাত সীমানা অঞ্চল। দুটি মহাদেশীয় পাত সীমানা সংঘর্ষে লিপ্ত হলে ভঙ্গিল পর্বতের উত্থান ঘটে। ফলে প্রচণ্ড চাপের কারণে সেই পার্বত্য অঞ্চলে চ্যুতিরেখা ও পাত সীমানা বরাবর ভূমিকম্প ঘটতে দেখা যায়। এই কারণেই হিমালয় পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ। এরপর আমরা দেখব নিরপেক্ষ পাত সীমানা অঞ্চল। দুটি পাত ট্রান্সফর্ম চ্যুতি বরাবর পাশাপাশি চলে। এখানে চ্যুতি রেখা পাত চলনের সাথে সমান্তরালে অবস্থান করে থাকে, যার ফলে পাতের ফাটলে বা এখানে যখন পাত ভাঙতে থাকে বা ট্রান্সফর্ম চ্যুতি বরাবর শিলাস্তরে স্খলন ঘটে, তখন সেখানে প্রবল ভূমিকম্প হতে দেখা যায়। এই ট্রান্সফর্ম চ্যুতিরেখা বেশিরভাগই আমরা দেখি সামুদ্রিক ভূত্বকে অবস্থান করে। স্থলভাগে ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রিয়াস চ্যুতি, নিউজিল্যান্ডের আলপীয় চ্যুতি ইত্যাদি অঞ্চলে মাঝে মাঝে প্রবল ভূমিকম্প এই কারণেই আমরা হতে দেখি।
এগুলি হলো পাতের চলনের ফলে সৃষ্ট ভূমিকম্প। এরপরে আমরা দেখব অগ্ন্যুৎপাতের প্রভাবে ভূমিকম্পের সৃষ্টি হয়। ভূ অভ্যন্তর থেকে প্রবল বেগে ম্যাগমা, গ্যাস, বায়ু রাশি বা বাষ্প রাশি এগুলো যখন বেরিয়ে আসে, তার ফলে ভূত্বকে প্রবল চাপ পড়ে বা চাপের সৃষ্টি হয়। ফলে ভূত্বক ফেটে গিয়ে বা শিলাস্তরে স্খলন ঘটলে ভূমিকম্পের সৃষ্টি হয়। হটস্পট অঞ্চলগুলির এই কারণেই আমরা দেখি ভূমিকম্প প্রবণ অঞ্চল। আগ্নেয়গিরি অঞ্চল যেমন প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়, আইসল্যান্ড, হাওয়াই দ্বীপপুঞ্জ, সিসিলি দ্বীপ ইত্যাদি অত্যন্ত ভূমিকম্প প্রবণ অঞ্চল। এরপর তৃতীয়ত আমরা দেখব নবীন ভঙ্গিল পর্বতের উত্থান ও এই অঞ্চলটা একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল। নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল স্থিতিস্থাপক না হওয়ায় প্রবল পার্শ্বচাপের ফলে যখন পর্বতের উত্থান ঘটে, তখন শিলাস্তরে চ্যুতির সৃষ্টি হয় ও শিলার স্খলন ঘটে। এই চ্যুতিরেখা বরাবর প্রবল ভূমিকম্প হতে এখানে দেখা যায়। হিমালয়ের পার্বত্য অঞ্চলে এই কারণেই ভূমিকম্প হতে দেখা যায়। এরপর আমরা দেখব ভূ অভ্যন্তর সংকোচন। ভূ অভ্যন্তর তাপ বিকিরণের মাধ্যমে ক্রমশ সংকুচিত হচ্ছে। ফলে ভূত্বকের শিলাস্তরের ওপরে টান ও পীড়নের মাত্রা বেশি হলে ফাটলের সৃষ্টি হয় ও ভূমিকম্প হতে দেখা যায়। পাকিস্তানের কোয়াটা প্রদেশে এই কারণেই ভূমিকম্প হয়েছিল। এরপর আমরা দেখব স্থিতিস্থাপক প্রত্যাঘাত। পৃথিবীর কঠিন ও দৃঢ় ভূত্বক কিছুটা স্থিতিস্থাপক থাকে। অভ্যন্তর থেকে উঠে আসা চাপের প্রভাবে এই ভূত্বক ক্রমশ প্রসারিত হতে থাকে এবং প্রসারণ সীমা অতিক্রম করলে ভূত্বক ফেটে যায় এবং অতি অল্প সময়ে প্রচুর শক্তি নির্গত হয়। তার ফলে বিশাল অঞ্চল জুড়ে ভূমিকম্প সৃষ্টি হতে দেখা যায়। সান আন্দ্রিয়াস চ্যুতিরেখার দুপাশে এইভাবেই ভূমিকম্প হতে দেখা যায়। তাহলে এগুলি আমরা দেখলাম ভূগাঠনিক কারণগুলি সম্পর্কে। এরপর আমরা দেখব অভূগাঠনিক কারণগুলি সম্পর্কে। ভূপৃষ্ঠস্থ বিভিন্ন শক্তির প্রভাবে ভূমিকম্প ঘটে থাকে। ভূগর্ভে ধসের ফলে, পার্বত্য অঞ্চলে ভূমি ধসের ফলে, এছাড়াও হিমানি সম্প্রপাতের ফলে বা শিলার পতনের ফলে বা উল্কাপাত ইত্যাদির দ্বারা অভূগাঠনিক কারণগুলির জন্য প্রধানত ভূমিকম্প হতে দেখা যায় এই অঞ্চলগুলিতে। এরপর আমরা দেখব কৃত্রিম কারণগুলি সম্পর্কে। প্রধানত কৃত্রিম কারণগুলির মধ্যে প্রধানত হলো মানুষের বিভিন্ন কার্যাবলী যা ভূমিকম্প সৃষ্টিতে সাহায্য করে থাকে। যেমন বর্তমানে দেখা যায় বিভিন্ন জায়গায় জলাধার নির্মাণ করা হয়। এই বিশালাকার জলাধারের চাপের ফলে ওই অঞ্চলে ভূমিকম্প হতে দেখা যায়। এছাড়াও পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে ভূমিকম্প হতে দেখা যায়। এছাড়াও আমরা দেখি পার্বত্য অঞ্চলে বা শিলাকে ফাটানোর জন্য যখন ডিনামাইট বিস্ফোরণ ঘটানো হয়, তখন সেখানে ভূমিকম্প সৃষ্টি হতে দেখা যায়। এছাড়াও ভূমিতে যখন ধস নামে, অর্থাৎ পার্বত্য অঞ্চলে যখন রাস্তাঘাট তৈরি করা হয় বা ঘরবাড়ি স্থাপন করা হয়, তখন এই অঞ্চলে বা প্রচুর পরিমাণে গাছপালা কাটা হয়, তখন দেখা যায় এই অঞ্চলে ভূমি ধসের সৃষ্টি হয়, যা ভূমিকম্প সৃষ্টির কারণ। তাহলে আমরা দেখছি বিভিন্ন প্রাকৃতিক বা কৃত্রিম কারণ যেগুলি ভূমিকম্প সৃষ্টিতে বিশেষভাবে ভূমিকম্প সৃষ্টির জন্য দায়ী থাকে। এবার আমরা পৃথিবীর ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলি সম্পর্কে দেখব। যদিও পৃথিবীর বিভিন্ন জায়গায় নিরবিচ্ছিন্নভাবে বা পৃথক পৃথকভাবে ভূমিকম্প সংঘটিত হতে দেখা যায়, তবুও আমরা পৃথিবীতে প্রধানত কিছু জায়গা
বা অঞ্চল আছে, যে অঞ্চলগুলিতে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রায় ভূমিকম্প হতে দেখি, যাদেরকে আমরা বলে থাকি ভূমিকম্প বলয় অঞ্চল। পৃথিবীর ভূমিকম্প প্রবণ অঞ্চলকে এই 4টি বলয়ে ভাগ করা হয়ে থাকে। এই 4টি বলয় হলো প্রশান্ত মহাসাগরীয় বলয়। এখানে আমরা প্রশান্ত মহাসাগরীয় বলয় দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত হলো হিমালয় আল্পস অঞ্চল। এখানে আমরা আল্পস এবং হিমালয়ের অঞ্চল দেখতে পাচ্ছি। এরপর হলো মধ্য আটলান্টিক শৈলশিরা অঞ্চল। এই অঞ্চল, যেটা আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী অঞ্চলে বিস্তৃত, এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং শেষে আমরা দেখব পূর্ব আফ্রিকা বলয়। আফ্রিকার পূর্ব দিকে এই যে অঞ্চল, এটি হলো পূর্ব আফ্রিকা বলয় অঞ্চল। এখন আমরা এই অঞ্চলগুলি সম্পর্কে একটু আলোচনা করব। প্রথম আমরা প্রশান্ত মহাসাগরীয় বলয় অঞ্চল সম্পর্কে আলোচনা করব। প্রশান্ত মহাসাগরের উভয় পার্শ্বে সর্বাধিক ভূমিকম্প প্রবণ এলাকা। পৃথিবীর 68% ভূমিকম্প এখানেই হয়ে থাকে। পূর্ব দিকে রকি ও আন্দিজ পর্বত বরাবর এবং পশ্চিমে আলাস্কা থেকে দক্ষিণে কিউরাইল দ্বীপপুঞ্জ, জাপান দ্বীপপুঞ্জ ইত্যাদি, এছাড়াও ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, টোঙ্গা ইত্যাদি হয়ে নিউজিল্যান্ড পর্যন্ত এই বলয়টির বিস্তার আমরা দেখতে পাই। ভঙ্গিল পর্বতের উত্থান, আগ্নেয়গিরির অবস্থান, আগ্নেয় দ্বীপমালা ও সমুদ্রখাতের অবস্থানের কারণে এই অঞ্চল প্রধানত ভূমিকম্প প্রবণ অঞ্চল। এই অঞ্চলে গভীর, অগভীর ও মধ্যবর্তী এই 3 ধরনের ভূমিকম্প কেন্দ্র রয়েছে। এই ভূমিকম্প কেন্দ্র সম্পর্কে আমরা এর আগের দিনের ক্লাসে আলোচনা করেছি। এরপর আমরা দেখব দ্বিতীয় যে অঞ্চল, হিমালয় আল্পস অঞ্চল। চীনের পূর্ব প্রান্ত থেকে হিমালয়, তিব্বত, পামির, পাকিস্তান, ইরান, তুরস্ক, ককেসাস পর্বত হয়ে ইউরোপের আল্পস পর্বত পর্যন্ত এই বলয় বিস্তার লাভ করেছে। ইন্দো অস্ট্রেলিয়া ও ইউরেশিয়া এবং আফ্রিকা ও ইউরেশিয়া পাতের চাপে নবীন ভঙ্গিল পর্বত উত্থানের কারণে এখানে পাত সীমানা ও চ্যুতি রেখা বরাবর ভূমিকম্প হতে দেখা যায়। এই স্থানে ভূমিকম্প কেন্দ্রগুলি সবই অগভীর প্রকৃতির। ভূমধ্যসাগর বরাবর আগ্নেয়গিরি অবস্থানের কারণে এই অঞ্চলটি প্রধানত ভূমিকম্প প্রবণ অঞ্চল। এখানে আমরা ভূমধ্যসাগরীয় অঞ্চল দেখছি। এই অঞ্চলে প্রধানত প্রচুর আগ্নেয়গিরি অবস্থান করছে, যার ফলে এটি একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল। এরপর আমরা দেখব তৃতীয় যে ভাগ, মধ্য আটলান্টিক শৈলশিরা অঞ্চল। মধ্য আটলান্টিক শৈলশিরা বরাবর এই অঞ্চলটি বিস্তৃত। দুটি মহাসাগরীয় পাত পরস্পর দূরে সরে যাওয়ার কারণে গভীর অংশ থেকে প্রবল চাপে ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে সমুদ্র তলদেশে বেরিয়ে আসতে থাকে। ফলে সামুদ্রিক ভূত্বকে ট্রান্সফর্ম চ্যুতি সৃষ্টি হয় এবং ভূমিকম্প হতে দেখা যায়। আইসল্যান্ড এই অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকম্প প্রবণ দেশ। এরপর আমরা দেখব চতুর্থ ভাগ, পূর্ব আফ্রিকা বলয় সম্পর্কে। পূর্ব আফ্রিকায় দ্য গ্রেট রিফট ভ্যালি ও লোহিত সাগর বরাবর অঞ্চলে অসংখ্য চ্যুতিরেখা ও আগ্নেয়গিরি অবস্থানের কারণে এই অঞ্চল ভূমিকম্প প্রবণ অঞ্চল। এবার আমরা ভারতের ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলি সম্পর্কে আলোচনা করব। শিলাস্তরের প্রকৃতি, পাত সীমানার অবস্থান, ভূমিকম্প উৎপত্তির ওপর ভিত্তি করে ভারতের 4টি ভূমিকম্প প্রবণ অঞ্চলে ভারতকে ভাগ করা হয়েছে। যেমন প্রথম হলো সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল। এখানে আমরা এই অঞ্চলটি চিত্রের সাহায্যে দেখতে পাচ্ছি।
দ্বিতীয়ত হলো অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল। এখানে আমরা অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল দেখতে পাচ্ছি। এই অঞ্চলটি হলো অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল। এরপর তৃতীয়ত হলো মাঝারি ভূমিকম্প প্রবণ অঞ্চল। এখানে আমরা মাঝারি ভূমিকম্প প্রবণ অঞ্চল সম্পর্কে অঞ্চল দেখতে পাচ্ছি। যে অংশটাই দেখানো হচ্ছে এটি হলো মাঝারি ভূমিকম্প প্রবণ অঞ্চল। আর সবশেষে আমরা দেখি কম ভূমিকম্প প্রবণ অঞ্চল। এখানে আমরা কম ভূমিকম্প প্রবণ অঞ্চল সম্পর্কে দেখতে পাচ্ছি। প্রধানত গুজরাটের কচ্ছ, হিমালয়ের পাদদেশ এবং আন্দামান নিকোবর অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল। এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জতেও আমরা দেখছি অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল। 2001 সালে 26শে জানুয়ারি গুজরাট ভূমিকম্পে প্রায় 20,000 মানুষ মারা যায়। হিমালয় অঞ্চলেও বিগত কয়েক দশকে বেশ কয়েকটি বড় আকারের ভূমিকম্প ঘটে গেছে। তবে দাক্ষিণাত্য মালভূমির কিছুটা দৃঢ় হওয়ায় এখানে ভূমিকম্পের প্রবণতা অনেক কম। যদিও 1993 সালে লাটুর ও 1967 সালে কয়না ভূমিকম্পে প্রচুর সম্পত্তি নষ্ট হয় ও জীবনহানি ঘটে। এখন আমরা ভূমিকম্পের ফলাফল সম্পর্কে আলোচনা করব। সর্বাধিক ক্ষতিকারক প্রাকৃতিক বিপর্যয় হলো ভূমিকম্প। ভূমিকম্প ভূমিরূপ এবং মানব জীবনে ধ্বংসাত্মক ফল বা প্রভাব ফেলে থাকে। প্রথমে আমরা ভূমিরূপের ওপর ভূমিকম্পের যে প্রভাব সেইগুলো নিয়ে আলোচনা করব। ভূমিকম্পের ফলে সেই অঞ্চলের ভূতাত্ত্বিক পরিবর্তন ঘটে থাকে। যেমন প্রথমত শিলাস্তরে ফাটল ও চ্যুতি সৃষ্টি হতে দেখা যায়। চ্যুতিরেখা বরাবর স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়ে থাকে। 2004 সালে দক্ষিণ পূর্ব এশিয়ার ভূমিকম্পের ফলে ইন্দোনেশিয়া থেকে ভারতের আন্দামান পর্যন্ত সমুদ্র গর্ভে প্রায় 1000 কিলোমিটার দীর্ঘ ফাটল সৃষ্টি হয়েছে। এরপর আমরা দেখি বিদার অগ্নুদ্গমের মাধ্যমে ম্যাগমা বেরিয়ে আসে। এছাড়াও নদীর গতিপথের পরিবর্তন ঘটে থাকে। 1950 সালে আসামে ভূমিকম্পের ফলে দিবং নদী তার গতিপথ পরিবর্তন করে। এরপরে আমরা দেখি আরও ফলাফলের মধ্যে শিলাস্তরের স্খলন ঘটে থাকে। পার্বত্য অঞ্চলে ধস নামতে দেখা যায়। এছাড়াও ভৌম জলের প্রবাহ অনেক সময় বিঘ্নিত হয়ে পড়ে। এছাড়াও আরেকটি ফলাফল হিসাবে আমরা বলতে পারি উপকূল অঞ্চলে সামুদ্রিক জলোচ্ছ্বাস বা সুনামি সৃষ্টি হতে দেখা যায়। এগুলি সমস্তই ভূমিরূপের ওপর প্রভাব সম্পর্কে আমরা দেখলাম। এবার আমরা দেখব মানব জীবনে কি কি প্রভাব পড়ে থাকে। ভূমিকম্পের ফলে প্রথমত কৃষি জমি ও কৃষিজ ফসল প্রচুর পরিমাণে নষ্ট হয় এবং প্রচুর গবাদি পশুও মারা যায়। দ্বিতীয়ত বড় বড় সেতু, ফ্লাইওভার ইত্যাদি ভেঙে যায়, রেল লাইন বেঁকে যায়, ফলে যোগাযোগ ব্যবস্থা বিপন্ন হয়ে পড়ে। এছাড়াও বৈদ্যুতিক খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়ে পড়ে। এছাড়াও আমরা দেখব জলের পাইপ ধ্বংস হয়ে জল সরবরাহ বিঘ্নিত হয়ে পড়ে। এছাড়াও বাড়ি ঘর ইত্যাদি ধ্বংস হয়ে প্রচুর মানুষ মারা যায়। এইভাবে ভূমিকম্পের ফলে পুরো একটি শহর অনেক সময় ধ্বংস হয়ে যেতে পারে। এবার আমরা সামুদ্রিক ভূমিকম্প ও সুনামি সম্পর্কে একটু আলোচনা করব। সমুদ্রগর্ভে বিশালাকার ভূমিকম্পের উদ্ভব ঘটলে উপকূল অঞ্চলে যে প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাস বা ঢেউয়ের সৃষ্টি হয়ে থাকে তাকে সুনামি বলা হয়ে থাকে। এই সুনামি একটি জাপানি শব্দ। সু
অর্থাৎ বন্দর, এবং নামি শব্দের অর্থ হলো ঢেউ। অর্থাৎ এই সুনামি কথার অর্থ হলো বন্দর বা পোতাশ্রয়ের বিশাল আকার সামুদ্রিক ঢেউ। এবার আমরা এই সুনামির উৎপত্তির কারণ সম্পর্কে আলোচনা করব। সুনামি উৎপত্তির কারণের মধ্যে প্রথম আমরা বলবো সমুদ্রবক্ষে ভূমিকম্পের সৃষ্টি। সমুদ্রবক্ষে ভূমিকম্প সুনামি সৃষ্টির মূল বা প্রধান কারণ। সমুদ্রবক্ষে পাতের ধাক্কা, পাতের অবনমন, পাতের ভাঙনের ফলে প্রবল ভূমিকম্প ঘটলে সমুদ্রের জল ফুলে গিয়ে ওপরে উঠে এবং যে তরঙ্গ সৃষ্টি করে তা ঘন্টায় 600 থেকে 1000 কিলোমিটার বেগে উপকূলের দিকে ছুটে আসে। এই তরঙ্গ অগভীর উপকূলে যখন পৌঁছায় তখন 30 থেকে 40 মিটার উঁচু ঢেউ সৃষ্টি করে এবং উপকূলে আছড়ে পড়ে। গভীর সমুদ্রে জলের গতিবেগ খুব বেশি থাকলেও এই ঢেউয়ের উচ্চতা মাত্র 30 সেন্টিমিটারের মতো হয়ে থাকে। সেই কারণে সুনামির সময়ে গভীর মাঝ সমুদ্রে জাহাজের ক্ষতি হয় না। সুনামির প্রভাবে উপকূলের ঘরবাড়ি, সম্পদ ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত হয় এবং প্রচুর মানুষ মারা যায়। এরপর আমরা অন্যান্য আরও কারণগুলি সম্পর্কে আলোচনা করব, যার মধ্যে প্রথম আমরা দেখব অগ্ন্যুৎপাত সম্পর্কে। এখানে আমরা দেখছি অগ্ন্যুৎপাতের ফলে সমুদ্রের ঢেউ বা সুনামি সৃষ্টি। সমুদ্রগর্ভে প্রবল বেগে অগ্ন্যুদ্গম ঘটলে বা হলে উপকূলে সুনামি আছড়ে পড়ে। দ্বিতীয়ত হলো ভূমিধস। প্রধানত উপকূল বা সমুদ্রগর্ভের ঢালু অংশে ভূমিধস ঘটলে সুনামির উৎপত্তি হয়ে থাকে। তৃতীয়ত হিমানি সম্প্রপাত। উপকূলের বরফ ঢাকা পর্বতের ওপর অংশ থেকে প্রবল বেগে বরফের চাই বা হিমানি সম্প্রপাত ঘটলে সেখানে সুনামি সৃষ্টি হতে পারে। এছাড়াও আমরা দেখব উল্কা বা মেটিওরাইট পতন। সমুদ্রে যখন এই উল্কার পতন ঘটে তখন বিশালাকার উল্কাপিণ্ড যখন সমুদ্রগর্ভে আছড়ে পড়ে তখন সেখানে বিশালাকার ঢেউ বা সুনামি সৃষ্টি হতে দেখা যায়। এখন আমরা সুনামির প্রভাবে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে দেখা যায় সে সম্পর্কে একটু আমরা আলোচনা করব। প্রথমত উপকূলের ঘরবাড়ি গাছপালা ভেঙে যায়। দ্বিতীয়ত উপকূলে ভয়ঙ্কর বন্যা সৃষ্টি হতে দেখা যায়। তৃতীয়ত বন্যায় সমুদ্রের লবণাক্ত জল চাষের জমিতে প্রবেশ করলে মাটি লবণাক্ত হয়ে যায়, ফলে চাষের ব্যাপক ক্ষতি হতে দেখা যায়। চতুর্থত সমুদ্র সৈকত ধ্বংস হয়ে যায়। এখন আমরা সুনামির পূর্বাভাস সম্পর্কে আলোচনা করব। সব ভূমিকম্পে সুনামির উৎপত্তি ঘটে না, আবার ভূমিকম্প ঘটার অনেক পরে বহু দূরে গিয়ে সুনামি সৃষ্টি হতেও দেখা যায়। যেমন 2004 সালে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ঘটার প্রায় 14.5 ঘন্টা পরে ভারতে সুনামি আছড়ে পড়েছিল। তাই সমুদ্রের মধ্যে সুনামির পূর্বাভাস যন্ত্র বসিয়ে সুনামির গতিবিধি সম্পর্কে ধারণা তৈরি করা যায়। সুনামি পূর্বাভাসে বর্তমানে আধুনিক প্রযুক্তি যেমন স্যাটেলাইট, এরপরে দেখা যাচ্ছে জিপিএস, এখানে আমরা স্যাটেলাইট দেখতে পাচ্ছি, জিপিএস ইত্যাদির ব্যবহার করা হচ্ছে। প্রধানত কোথায় কখন ভূমিকম্প ঘটবে তার ভয়াবহতা কেমন হবে তার পূর্বাভাস দেওয়া যায় প্রধানত 4টি পদ্ধতির মাধ্যমে। প্রথম হলো তাত্ত্বিক পদ্ধতি। চ্যুতিতলের দুপাশে পীড়নের মাত্রা বৃদ্ধি লক্ষ্য করে এর পূর্বাভাস দেওয়া যায়। দ্বিতীয়ত পরিসংখ্যান পদ্ধতি। দুটি অভিসারী পাতের পরস্পর অভিমুখী সঞ্চালনের হার ও সময়ের ব্যবধান ভূকম্প পরিলেখের সাহায্যে এর পূর্বাভাস দেওয়া যায়। তৃতীয়ত সমীক্ষণ পদ্ধতি। কূপ ও নলকূপের জলে
রেডনের আবির্ভাব, চৌম্বক মাত্রার পরিবর্তন, ভূপৃষ্ঠ স্ফীতি ইত্যাদি দেখেও পূর্বাভাস দেওয়া যায়। এছাড়াও প্রাণী ও কীটপতঙ্গের অস্বাভাবিক আচরণ, যেমন কুকুর, ঘোড়া ইত্যাদি প্রাণী, মৃত্তিকায় বসবাসকারী কোনো কোনো কীটপতঙ্গের অস্বাভাবিক আচরণ ভূমিকম্পের পূর্বাভাস দিয়ে থাকে। তবে এখনও পৃথিবীর কোথায় ভূমিকম্পের হবে তার সঠিক পূর্বাভাস দেওয়া সবসময় সম্ভব হয় না।